আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, লেটস হাইলাইটসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা বিখ্যাত নভেলা দ্য আউটসাইডার অর দ্য স্ট্রেঞ্জার নিয়ে আলোচনা করব। দ্য আউটসাইডার অর দ্য স্ট্রেঞ্জার এই নভেলাটি রচনা করেছিলেন বিখ্যাত নভেলিস্ট আলবার্ট ক্যামু। আলবার্ট ক্যামু তিনি জন্মগ্রহণ করেছিলেন 7 নভেম্বর 1913 সালে আলজেরিয়াতে এবং তিনি মৃত্যুবরণ করেছিলেন 4 জানুয়ারি 1960 সালে ফ্রান্সে একটি মারাত্মক রোড অ্যাক্সিডেন্টের মাধ্যমে, অর্থাৎ তিনি মাত্র 46 বছর বয়সেই মৃত্যুবরণ করেছেন। আলবার্ট ক্যামু তিনি ছিলেন মূলত একজন ফ্রেঞ্চ ফিলোসোফার, একজন অথর এবং একজন জার্নালিস্ট। তিনি 1957 সালে সাহিত্যে নোবেল প্রাইজ পেয়েছিলেন যখন ওনার বয়স ছিল 44 বছর, এবং তিনি হচ্ছেন মূলত দ্য সেকেন্ড ইয়ংগেস্ট রেসিপিয়েন্ট ইন হিস্টোরি। আলবার্ট ক্যামু তিনি তার জীবদ্দশায় অনেকগুলো নোভেল এবং ফিকশন রচনা করেছিলেন। তার লিখনির আইডিয়া হলো মূলত অ্যাবসার্ডিজম, এক্সিস্টেনশিয়ালিজম, কন্টিনেন্টাল ফিলোসফি, ইথিক্স, হিউম্যান নেচার, জাস্টিস, পলিটিক্স, ইটিসি। এই বিভিন্ন বিষয় নিয়ে তিনি মূলত তার লিখনিগুলোতে আলোকপাত করার চেষ্টা করতেন। তার নোটেবল ওয়ার্কসগুলো হলো দ্য আউটসাইডার অর দ্য স্ট্রেঞ্জার, দ্য মিথ অফ সিসিফাস, দ্য র্যাবেল, ইটিসি। প্রিয় শিক্ষার্থী, এই নভেলাটিতে আমরা এটির দুটি নামকরণ দেখতে পাই। একটি হলো দ্য আউটসাইডার এবং অন্যটি দ্য স্ট্রেঞ্জার। মূলত আলবার্ট ক্যামুর এই নভেলাটি ব্রিটিশ ইংলিশে এটির টাইটেল হলো দ্য আউটসাইডার এবং আমেরিকান ইংলিশে এটির টাইটেল হলো দ্য স্ট্রেঞ্জার। আমরা বাংলাদেশিরা যেহেতু ব্রিটিশ ইংলিশ ফলো করি, সেহেতু আমরা এই নভেলাটির নামকরণ হিসেবে দ্য আউটসাইডারকেই চিহ্নিত করব। আর যে সকল দেশ আমেরিকান ইংলিশ ফলো করে তারা এই নভেলাটির নামকরণ হিসেবে দ্য স্ট্রেঞ্জারকে চিহ্নিত করবে। এবং আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই নভেলাটি সর্বপ্রথম ফ্রেঞ্চ ভাষায় অনুদিত হয়েছিল। যখন এটি ফ্রেঞ্চ ভাষায় অনুদিত হয়েছিল তখন এটির নামকরণ করা হয়েছিল এল ইট্রেঞ্জার। এল ইট্রেঞ্জার এটি হচ্ছে মূলত ফ্রেঞ্চ টাইটেল, এবং পরবর্তীতে যখন ইংলিশে অনুদিত করা হয়েছিল তখন ব্রিটিশ ইংলিশ ফলোয়ারদের জন্য এটির নামকরণ করা হয়েছে দ্য আউটসাইডার এবং আমেরিকান ইংলিশ ফলোয়ারদের জন্য এটির নামকরণ করা হয়েছিল দ্য স্ট্রেঞ্জার। আশা করি বুঝতে পেরেছেন। দ্য আউটসাইডার নভেলাটি সর্বপ্রথম লেখা হয় 1941 সালে ফ্রেঞ্চ ভাষায় এবং এটি সর্বপ্রথম প্রকাশিত হয় লেখার 1 বছর পর 1942 সালে ফ্রেঞ্চ ভাষায়, এবং পরবর্তীতে 1946 সালে এটিকে ইংলিশে অনুদিত করে প্রকাশিত করা হয়েছিল। এবং এর পরবর্তীতে এই নভেলাটির বাংলা অনুবাদ করেছিলেন বাংলাদেশের প্রখ্যাত লেখক মুনতাসির মামুন স্যার। পুরো এই নভেলাটিতে টোটাল 159টি পেজ রয়েছে এবং এই নভেলাটির প্লটকে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। এই নভেলাটির জেনার হলো ফিলোসফিক্যাল নভেলা, কারণ এই নভেলাটির প্লটে আমরা ফিলোসফিক্যাল অনেক ধরনের শিক্ষা পেয়ে থাকি। আর হ্যাঁ, এই নভেলাটির টাইম সেটিং হলো আর্লি 20th সেঞ্চুরি, বিংশ শতাব্দীর প্রথম দিকটা হচ্ছে এটির টাইম সেটিং, যে সময়টি ছিল 1941 সাল, আর ইংরেজি সাহিত্যে এটি হলো দ্য মডার্ন পিরিয়ড। আর এই নভেলাটির প্লেস সেটিং হলো আলজিয়ার্স বা আলজেরিয়া, এ ফ্রেঞ্চ কলোনি ইন নর্থ আফ্রিকা অ্যাট দ্য টাইম। অর্থাৎ যখন এটি লেখা হয়েছিল সেই সময়ে বর্তমান আলজেরিয়ার নাম আলজেরিয়া ছিল না, এটি ছিল একটি ফ্রেঞ্চ কলোনি যেটি নর্থ আফ্রিকার অন্তর্ভুক্ত। তখন এই আলজেরিয়ার নাম ছিল আলজিয়ার্স। পরবর্তীতে 1962 সালে আলজিয়ার্স স্বাধীনতা লাভ করে এটির নামকরণ করা হয়েছিল আলজেরিয়া। অর্থাৎ বর্তমান আলজেরিয়া তৎকালীন সময় একটি ফ্রেঞ্চ কলোনি ছিল যেটির নাম ছিল আলজিয়ার্স, এবং সেটি ছিল এই নভেলাটির প্লেস সেটিং। তো এখন আমরা এই নভেলাটির পারপাস সম্পর্কে ডিসকাস করব। এই নভেলাটি রচনা করার পেছনে আলবার্ট ক্যামুর বিশেষ কয়েকটি উদ্দেশ্য ছিল। প্রথম সেটি হলো এই নভেলাটি রচনা করার মাধ্যমে তিনি মূলত রিডার্সদেরকে এক্সিস্টেনশিয়ালিজম বা অস্তিত্ববাদের যে সঠিক কনসেপ্ট রয়েছে সেই শিক্ষাটি দিতে চেয়েছিলেন। অস্তিত্ববাদ বা এক্সিস্টেনশিয়ালিজম থিওরি কি? এটি হচ্ছে একটি ফিলোসফিক্যাল থিওরি। এই থিওরিটি হচ্ছে এমন যে একজন মানুষ তার মানব অবস্থার অন্তর্নিহিত যে সমস্যাগুলি রয়েছে, অর্থাৎ একজন মানুষ যখন বিভিন্ন বিষয়ে নিজেকে প্রশ্ন করে থাকে, যেমন অস্তিত্বের অর্থ কী, সত্তার তাৎপর্য কী, স্বাধীনতা মানে কী এবং স্বতন্ত্র দায়বদ্ধতা হিসেবে কি বোঝানো হয়, এই ব্যাপারগুলো নিয়ে ডিসকাস করে থাকে। প্রথমত বলে রাখি, এক্সিস্টেনশিয়ালিজম মানে হচ্ছে সৃষ্টিকর্তা বা গডকে বিশ্বাস না করা, প্রথমত।
দ্বিতীয়ত হচ্ছে এক্সিস্টেনশিয়ালিজম বা অস্তিত্ববাদ হচ্ছে একজন মানুষ এই পৃথিবীতে কোনো ধরনের দায়বদ্ধতাকে না রেখে নিজে স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে বসবাস করতে পারবে, এই থিওরি। যেমন সোসাইটি এবং পলিটিক্যাল স্ট্রাকচার অর্থাৎ সমাজ ও সভ্যতায় যে রুলস রেগুলেশনগুলো রয়েছে সেগুলোতে যেন মানুষ সেগুলো বন্দী না হতে পারে, মানুষ যেন সোসাইটি এবং পলিটিক্যাল স্ট্রাকচারে সেগুলো বন্দী না হয়ে নিজের মতো স্বাধীনভাবে চলতে পারে, সেই থিওরিটাই হচ্ছে মূলত এক্সিস্টেনশিয়ালিজম বা অস্তিত্ববাদ। আর এই নভেলাটি রচনা করার মাধ্যমে তিনি মূলত প্রথমত এক্সিস্টেনশিয়ালিজমের যেই সঠিক কনসেপ্ট রয়েছে সেই শিক্ষাটি আমাদেরকে দিতে চেয়েছিলেন। এবং আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে আলবার্ট ক্যামু তিনি ছিলেন মূলত একজন অ্যাথেইস্ট, অর্থাৎ তিনি গড এ বিশ্বাস করতেন না। এবং এটাও জানা গেছে পরবর্তীতে মৃত্যুর পূর্বে তিনি ধর্মের পথে ফিরে এসেছেন, তিনি সৃষ্টিকর্তাকে বিশ্বাস করা শুরু করেছেন, যার কারণে তার মৃত্যুর পর তার যে গ্রেভ রয়েছে, কবর রয়েছে, সেখানে তার ফ্যামিলি মেম্বাররা রেস্ট ইন পিচ খোদাই করে লিখেছিলেন। যাই হোক, নভেলাটি রচনার দ্বিতীয় পারপাস হলো এই নভেলাটি রচনা করার মাধ্যমে আলবার্ট ক্যামু রিডার্সদের মাঝে অ্যাবসার্ডিজম সম্পর্কে যে সঠিক কনসেপ্ট রয়েছে সেই শিক্ষাটি তুলে ধরার চেষ্টা করেছেন। প্রথমত তিনি এক্সিস্টেনশিয়ালিজম সম্পর্কে যে কনসেপ্ট রয়েছে সেই শিক্ষাটি দেওয়ার চেষ্টা করেছেন। দ্বিতীয়ত অ্যাবসার্ডিজম সম্পর্কে যে সঠিক কনসেপ্ট রয়েছে সেই শিক্ষাটি তিনি রিডার্সদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছিলেন এই নভেলাটি রচনা করার মাধ্যমে। এখন অ্যাবসার্ডিজম কি? অ্যাবসার্ডিজম শব্দটির অর্থ হচ্ছে অর্থহীনতা। এই অ্যাবসার্ডিজম হচ্ছে একটি ফিলোসফিক্যাল থিওরি, যার মানে হচ্ছে এই রকম যে একটি চরিত্র যেই কোনো সিচুয়েশানে কখনোই সে তার নিজের পারপাস অফ লাইফ খুঁজে পায় না, অর্থাৎ জীবনের উদ্দেশ্য সম্পর্কে সে কখনোই সঠিক সদুত্তর খুঁজে পায় না। এটি হচ্ছে অর্থহীনতা বা অ্যাবসার্ডিজম থিওরি। ব্যাপারটা হচ্ছে এরকম, যখন আমরা নিজেদেরকে প্রশ্ন করি যে হু আর উই, আমরা কে মূলত, অথবা হোয়াই আর উই, আমরা কেন এসেছি এই পৃথিবীতে, অথবা হোয়াটস দ্য পয়েন্ট, মূল ঘটনাটা আসলে কি, এই ধরনের অন্তর্নিহিত যে প্রশ্নগুলো আমাদের মাঝে থাকে সেগুলোর উত্তরটা অ্যাবসার্ডিজমের মাধ্যমে যেটি প্রকাশ পায় সেটি হচ্ছে দেয়ার ইজ নট এনি। মূলত আমরা কেউই না, আমাদের লাইফের কোনো অর্থ নেই, কোনো পয়েন্ট নেই এবং কোনো ধরনের দুশ্চিন্তাও নেই। আমাদের লাইফটা হচ্ছে পয়েন্টলেস এবং আমাদের এক্সিস্টেন্স বা অস্তিত্ব হচ্ছে মিনিংলেস। অর্থাৎ এক কথায় বলতে গেলে অ্যাবসার্ডিজম থিওরির মানে হলো এই যে এই পৃথিবীতে আসা, এখানে বিলং করা এবং চলে যাওয়া, এই সব কিছুর মাঝে কোনো ধরনের পারপাস বা অর্থ নেই বা উদ্দেশ্য নেই, যার পুরোটাই অর্থহীন, যেটি হচ্ছে মূলত এই অ্যাবসার্ডিজম থিওরির মেইন শিক্ষা। আর হ্যাঁ, এই থিওরিটা মূলত নাস্তিকেরাই বিশ্বাস করে থাকে। আর আমরা যারা ধর্মে বিশ্বাস করি, যেই ধর্মেরই হোক না কেন, আমরা অবশ্যই গডকে বিশ্বাস করি এবং পরবর্তী জীবনকে বিশ্বাস করি। সুতরাং এই থিওরি কোনো আস্তিক বা গডে বিশ্বাস করা মানুষদের জন্যে অ্যাকসেপ্টেবল নয়। যাই হোক, এই দুটি ছিল মূলত এই নভেলাটি রচনার মেইন পারপাস। আর যখন তিনি এই নভেলাটি রচনা করেছিলেন তখন তিনি নাস্তিক ছিলেন এবং ধারণা করা হয় পরবর্তীতে তিনি ধর্মের পথে ফিরে এসেছিলেন, গডে বিশ্বাস করা শুরু করেছেন, জীবনের অর্থ খুঁজে পেয়েছেন। তো এখন আমরা নভেলাটির ক্যারেক্টার্সগুলো সম্পর্কে ডিসকাস করব। নভেলাটিতে বেশ কয়েকটি ক্যারেক্টার রয়েছে, যাদের মাঝে 3টি হচ্ছে মেজর ক্যারেক্টার এবং বাকি সবগুলো মাইনর ক্যারেক্টার। প্রথম এবং প্রধান ক্যারেক্টার যিনি, তিনি হলেন মার্সল্ট। মার্সল্ট সে হচ্ছে মূলত ন্যারেটর অ্যান্ড দ্য প্রোটাগনিস্ট অব দ্য নোভেলা। এই নভেলাটির ন্যারেটর এবং প্রোটাগনিস্ট তিনি। নভেলাটির প্লটে আমরা দেখতে পাই যে এই মার্সল্ট সে হচ্ছে আবেগহীন টাইপের একজন মানুষ। তিনি সমাজের রীতিনীতি কালচারকে বিশ্বাস করতে চান না। তিনি মনে করেন তিনি নিজের মতো করে স্বাধীনভাবে বসবাস করবেন, কোনো ধরনের দায়বদ্ধতার শেকলে তিনি আটকে থাকতে চান না। নভেলাটির প্লটে আমরা দেখতে পাই যে তিনি জব করতেন, তবুও তিনি তার মাকে একটি ওল্ড হোমে রেখে আসেন। তার মা মৃত্যুবরণ করে, তিনি এতটা কষ্ট বিচলিত হন না। তার মায়ের মৃত্যুর পর দিন তিনি তার গার্লফ্রেন্ডকে নিয়ে একটি বিচে ঘুরতে যান এবং সেখানে রাত্রি যাপন করেন। সে মূলত তার ব্যক্তিগত জীবনকে পরিচালনার জন্যে সমাজের রীতিনীতি এবং কালচারকে বিশ্বাস করতে চায় না। নভেলাটির প্লটে আমরা দেখতে পাই যে সে একজন মানুষকে হত্যা করে এবং সেই হত্যার দায়ে তাকে আটক করা হয় এবং মৃত্যুদণ্ডাদেশ দেয়া হয়। পরবর্তীতে সে যখন ব্যর্থ হয়ে যায় তখন সে ভাবে যে যদিও আমি মনে করি যে সমাজের রীতিনীতি এবং কালচারের সাথে নিজেকে খাপ খাইয়ে চলতে পারবো না,
তবে হ্যাঁ, অবশ্যই আমাকে সমাজের রীতিনীতি এবং কালচারের সাথে মিলেই চলতে হবে, কারণ আমি সমাজের কাছে দায়বদ্ধ। যার কারণে সমাজকে কেয়ার না করে একজন মানুষকে হত্যা করে আজকে সেই সমাজের কাছেই আমি ধরা খেয়ে এখন মৃত্যুর জন্য অপেক্ষা করছি। যাই হোক, এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে ম্যামান। ম্যামান সে হচ্ছে মূলত মার্সোল্টের মা, যিনি ওল্ড হোমে বসবাস করতেন, এবং এই নভেলাটি শুরু হয় তার এই মা ম্যামানের মৃত্যুর খবর দিয়ে। অর্থাৎ এই ম্যামানের মৃত্যুর সংবাদের মাধ্যমেই নভেলাটির প্লট শুরু হয়। এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে দ্য ডিরেক্টর। ডিরেক্টর তিনি হচ্ছেন মূলত ওই ওল্ড হোম, যেই ওল্ড হোমে ম্যামান বসবাস করত, সেই ওল্ড হোমের ডিরেক্টর। এবং এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে দ্য কেয়ারটেকার। কেয়ারটেকার তিনি হচ্ছে মূলত ওই ওল্ড হোমের, অর্থাৎ যেই বৃদ্ধাশ্রম রয়েছে সেটির কেয়ারটেকার। নভেলাটির প্লটে আমরা দেখতে পাই যে যখন মার্সোল্টের মা ম্যামান মৃত্যুবরণ করেছিল, তখন সারা রাত সে মৃত লাশের পাশে এই কেয়ারটেকার অপেক্ষা করছিল। এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে টমাস প্যারিস। টমাস প্যারিস তিনি হচ্ছেন মূলত ফিয়েন্সি অফ ম্যামান, অর্থাৎ মার্সোল্টের মা যে ম্যামান রয়েছে ওই ম্যামানের সাথে এই টমাস প্যারিসের ভালো সখ্যতা ছিল। এর পরবর্তী গুরুত্বপূর্ণ ক্যারেক্টার হচ্ছে ম্যারি কার্ডোনা। ম্যারি কার্ডোনা সে হচ্ছে মূলত মার্সোল্টের গার্লফ্রেন্ড এবং কলিগ। একটা সময় এই ম্যারি কার্ডোনা মার্সোল্টের অফিসে জব করত, এবং বর্তমানে তারা দুজন একজনের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাদের মাঝে খুব ভালো সম্পর্ক রয়েছে। নভেলাটির প্লটে আমরা দেখতে পাই যে মার্সোল্টের মা মৃত্যুবরণ করার ঠিক পরদিন মার্সোল্ট এই ম্যারি কার্ডোনার সাথে বিচে ঘুরতে গিয়েছিল এবং পরবর্তীতে একসাথে রাত্রি যাপন করেছিল। এর পরবর্তী মেজর ক্যারেক্টার হচ্ছে রেমন্ড সেন্টিস। রেমন্ড সেন্টিস সে হচ্ছে মূলত মার্সোল্টের সাথে একই অ্যাপার্টমেন্টে থাকতো। সে এবং মার্সোল্ট খুব ভালো বন্ধুও বটে। নভেলাটির প্লটের বিভিন্ন জায়গায় আমরা এই রেমন্ড সেন্টিসের ঘটনা প্রবাহ দেখতে পাব। এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে ম্যাসন। ম্যাসন সে হচ্ছে মূলত রেমন্ড এর বন্ধু। এর পরবর্তী ক্যারেক্টার হচ্ছে এক্সামিনিং ম্যাজিস্ট্রেট। নভেলাটির প্লটে আমরা এই এক্সামিনিং ম্যাজিস্ট্রেটের বিভিন্ন কন্ট্রিবিউশন দেখতে পাবো। নভেলাটির প্লটে আমরা দেখব যে মার্সোল্ট যখন একজন মানুষকে হত্যা করে আটক হয়েছিল এবং তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল, ঠিক মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন সে জেলখানায় একা একা বসে নিজের জীবন নিয়ে ভাবতেছিল, ঠিক তখন এই এক্সামিনিং ম্যাজিস্ট্রেট মার্সোল্টের কাছে যায় এবং তাকে গিয়ে বলে যে তুমি তো গডে বিশ্বাস করো না, কিন্তু কিছুদিন পর তুমি মৃত্যুবরণ করতে যাচ্ছ, তোমাকে গিলোটিনের মাধ্যমে শিরচ্ছেদ করা হবে। মৃত্যুর পূর্বে তুমি অন্তত গডে বিশ্বাস করো, সমাজের যে রীতিনীতি কালচার রুলস রেগুলেশন রয়েছে সেগুলোকে বিশ্বাস করতে শেখো, তাহলে অন্তত পরবর্তী জীবনে তুমি সুখে থাকতে পারবে। এবং পরবর্তীতে ম্যাজিস্ট্রেটের এই ইনভাইটেশনকে সে সরাসরি প্রত্যাখ্যান করে। এর পরবর্তী আরও কয়েকটি মাইনর ক্যারেক্টার রয়েছে, যেমন সিলিস্টি, দ্য চ্যাপলেইন, দ্য প্রসিকিউটর, সালামানো, দ্য আরব, যাদের কন্ট্রিবিউশন নভেলাটির প্লটে আমরা তেমন দেখতে পাবো না। তো এই সবগুলোই হচ্ছে মূলত এই নভেলাটির মেজর এবং মাইনর ক্যারেক্টার। মেজর ক্যারেক্টার হচ্ছে তিনটি: মার্সোল্ট, ম্যারি কার্ডোনা এবং রেমন্ড সেন্টিস। এই তিনজন ব্যতীত বাকি সবাই মাইনর ক্যারেক্টার। তো গাইস, এখন আমরা এই নভেলাটির থিমসগুলো প্রসঙ্গে ডিসকাস করব। নভেলাটিতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ থিমস রয়েছে। প্রথম যেটি সেটি হলো মিনিংলেসনেস অ্যান্ড দ্য অ্যাবসার্ডিটি অফ লাইফ, জীবনের অর্থহীনতা। যে ব্যাপারে বলতে গেলে নভেলাটির প্লটে আমরা দেখি যে নভেলাটির প্রথম এবং প্রধান চরিত্র যিনি মার্সোল্ট, তিনি জীবনের অর্থহীনতাকেই খুঁজে পেয়েছেন। প্রথমত তিনি জীবনের পলিটিক্যাল যে রুলস রয়েছে, সোসাইটিতে যেই রুল রেগুলেশন রয়েছে সেগুলোকে উপেক্ষা করে নিজের মতো করে ফ্রিলি বসবাস করার চেষ্টা করেছেন, যার কারণে কোনো কিছু না ভেবে সমাজকে দায়বদ্ধতার দিক দিয়ে হিসেব না করে একজন মানুষকে হত্যা করেছেন, এবং হত্যা করার পর সেই স্বাধীন মানুষটিকে সমাজ আটক করেছে, আটক করে তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে, যেখানে তিনি স্বাধীনভাবে চলেও নিজেকে রক্ষা করতে পারেননি। পরবর্তীতে মৃত্যুর পূর্বে তিনি ভাবতেছিলেন যে মূলত এই পৃথিবী, আসা, বিলং করা, যাওয়া সব কিছুই হচ্ছে মূলত মিনিংলেসনেস, এখানে কোনো প্রকার উদ্দেশ্য এবং অর্থ নেই, যার কারণে এই থিমটিকে দেখানো হয়েছে মিনিংলেসনেস অ্যান্ড দ্য অ্যাবসার্ডিটি অফ লাইফ। এবং এর পরবর্তী দ্বিতীয় থিম হলো দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড।
ফিজিক্যাল ওয়ার্ল্ডের গুরুত্ব ও তাৎপর্য। এটির শিক্ষা হচ্ছে এই রকম যে কোনো মানুষ কখনো তার নিজেকে স্বতন্ত্রভাবে স্বাধীনভাবে চলতে পারে না। একজন মানুষকে সমাজে এবং পৃথিবীতে বসবাস করতে হলে সোসাইটি এবং সোসাইটিতে প্রচলিত যে পলিটিক্যাল স্ট্রাকচারগুলো রয়েছে, সমাজের রীতিনীতিগুলো রয়েছে, সেগুলোর সাথে খাপ খাইয়েই চলতে হবে। একজন মানুষ সম্পূর্ণ স্বতন্ত্রভাবে কখনোই চলতে পারে না, যেটি নভেলাটির প্লটে আমরা দেখি যে যখন মার্সেলকে আটক করা হয়েছিল, তাকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছিল, যখন সে নিজের মৃত্যুর জন্যে অপেক্ষা করছিল, ঠিক সেই সময় সে ভাবতেছিল যে আসলে আমি তো স্বাধীনভাবেই চলতে চেয়েছি, কিন্তু এই সমাজের দায়বদ্ধতার কাছে এসেই আমি আটকে গিয়েছি। যেই সমাজের রীতিনীতিকে আমি কখনোই কেয়ার করিনি, সেই সমাজ আজ আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এর থেকে শিক্ষা হলো যে অবশ্যই আমাদেরকে সোসাইটি এবং পলিটিক্যাল যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোর সাথে খাপ খাইয়েই চলতে হবে। যার কারণে একটি গুরুত্বপূর্ণ থিম হলো দ্য ইম্পর্টেন্স অফ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড। এবং এর পরবর্তী গুরুত্বপূর্ণ থিম হচ্ছে দ্য ইরেশনালিটি অফ দ্য ইউনিভার্স। ইরেশনালিটি শব্দটির অর্থ হচ্ছে অযৌক্তিকতা। এই থিমটি হচ্ছে মূলত দ্য ফিলোসফিক্যাল নোশন অফ অ্যাবসার্ডিটি। অ্যাবসার্ডিটি বা জীবনের অর্থহীনতা সম্পর্কে আমরা পূর্বে যেটি বলেছিলাম, সেই থিওরিটাই হচ্ছে মূলত এই থিমটি। আশা করি আর আপনাদেরকে ফার্দার বলতে হবে না। তো এই সবগুলো হচ্ছে মূলত এই নভেলাটির থিমস, আশা করি বুঝতে পেরেছেন। আর এটি হচ্ছে এই নভেলাটি সম্পর্কে আমাদের ফার্স্ট পার্টের আলোচনা, যেখানে আমরা ক্যারেক্টার, সেটিংস, থিমস, পারপাস সম্পর্কে আলোচনা করেছি। আর দ্বিতীয় পার্টে আমরা এই নভেলাটির ক্রিটিক্যাল সামারি এবং সিম্বলস সম্পর্কে আলোচনা করব। ফার্স্ট পার্টটি যেহেতু দেখেছেন, অবশ্যই সেকেন্ড পার্টটিও দেখে নেবেন। আর সেকেন্ড পার্টের লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। ধন্যবাদ।